মা শব্দটা আমাদের কাছে খুবই আপন। মা শব্দটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে এমন এক চরিত্র যে কিনা আমাদের জন্য সর্বস্ব বিলীন করে দিতে পারে। একজন মা সন্তান জন্মদানের আগ থেকেই তাকে বড় করে তোলে। এই সমস্ত সময়টা তাকে কতটা পৈশাচিক কষ্ট, দুঃখ এবং পৈশাচিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাতে হয় তা কেবল একজন মাই বোঝে। গল্পটা শেষ পর্যন্ত শুনলে আপনার শুধু একটা কথাই মনে হবে, পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক। আজকের গল্পটাও এমনই এক মাকে নিয়ে। তাহলে চলুন আর স্কিপ না করে এই অসাধারণ অদ্ভুত গল্পটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা জুলি নামের এক মাকে দেখি। একসময় এই জুলি মেয়েটার এক উজ্জ্বল জীবন ছিল। ম্যানহার্টনের এক বিখ্যাত আর্ট গ্যালারিতে সে ম্যানেজারের চাকরি করত, ছবি আঁকত, শিল্প বুঝত, জীবনটাকে নিজের মতো করে উপভোগ করত। কিন্তু বিয়ের পর, বিশেষ করে সন্তান হওয়ার পর, সেই রঙিন জীবনটা যেন এক ঝাপসা হয়ে গেছে। সে এখন শহর থেকে বেশ দূরে এক মফস্বল এলাকায় এক নির্জন বাড়িতে থাকে। তার জীবনটা এখন আটকে গেছে চার দেওয়ালের মাঝখানে। প্রথমেই চলুন জুলির প্রতিদিনের রুটিনটা দেখে আসি। বিশ্বাস করুন, এই দৃশ্যগুলো দেখলে আপনার বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাবে। সকাল থেকে রাত পর্যন্ত তার একটাই কাজ, বাচ্চার ডাইপার বদলানো, বাচ্চাকে খাওয়ানো, ঘর পরিষ্কার করা আর বাচ্চার কান্না থামানো। ক্যামেরা যখন তার মুখের কাছাকাছি আসে, আমরা দেখতে পাই এক অপরিসীম ক্লান্তি। জুলির চোখের নিচে কালো দাগ, চুলের কোনো যত্ন নেই, পরনের কাপড়ে হয়তো বাচ্চার খাবারের দাগ লেগে আছে। সে যেন একটা মেশিনে পরিণত হয়েছে। তার দিন আর রাতের মধ্যে কোনো পার্থক্য নেই। একের পর এক দিন কেটে যাচ্ছে, কিন্তু তার রুটিন বদলাচ্ছে না। জুলি একই খাবার রান্না করছে, একই কাজ করছে, আর জানালার দিকে তাকিয়ে ভাবছে, আমি কে? আমার আমিটা কোথায় হারিয়ে গেল? জুলির এই একঘেয়ে জীবনে একমাত্র সঙ্গী তার 2 বছরের ছেলে লিজ। ছেলেটা নিষ্পাপ, কিন্তু তার চঞ্চলতা তার মায়ের ধৈর্যের পরীক্ষা নেয়। তার মা তাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, কিন্তু একই সাথে সে হাঁপিয়ে উঠেছে। সে যখন ছেলেকে নিয়ে পার্কে বা সুপারমার্কেটে যায়, তখন অন্য মায়েদের সাথে তার দেখা হয়, কিন্তু সেখানেও সে নিজেকে বড্ড একা মনে করে। অন্য মায়েরা যখন তাদের বাচ্চার প্রথম হাঁটা, প্রথম কথা বলা নিয়ে উচ্ছ্বাসিত, আমাদের গল্পের নায়িকা জুলি তখন নিজের ভেতরে এক গভীর শূন্যতা অনুভব করে। সে হাসার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, কিন্তু তার মনে হয় সে যেন এক কাচের দেওয়ালের ওপারে আটকে আছে, যেখান থেকে কেউ তাকে শুনতে পায় না। এর মধ্যে জুলির সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো তার স্বামী স্টেফেন। সে একজন খুব ভালো মানুষ, কিন্তু সে ভীষণ ব্যস্ত। ব্যবসার কাজে স্টেফেনকে বছরের প্রায় অর্ধেক সময় শহরের বাইরে থাকতে হয়। সপ্তাহে 5-6 দিন সে বাড়িতেই থাকে না, আর যখন সে ফেরে তখন সে ভীষণ ক্লান্ত থাকে। স্টেফেন হয়তো ভাবে সে খুব ভালো বাবা, কিন্তু স্টেফেন আসলে বুঝতেই পারে না তার স্ত্রী প্রতিটা মুহূর্তে কিভাবে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। স্টেফেন যখন উইকেন্ডে বাড়ি আসে, তখন সে আশা করে তার স্ত্রী হাসি খুশি থাকবে, ঘরদোর টিপটপ রাখবে। সে এটা বোঝে না যে একা হাতে একটা বাচ্চা আর একটা সংসার সামলাতে গিয়ে তার স্ত্রীর দম বন্ধ হয়ে আসছে। এই যে ইনভিজিবল লেবার বা অদৃশ্য শ্রম, যা কেউ দেখে না, কেউ প্রশংসা করে না, অথচ যা না হলে সংসার অচল হয়ে যেত, এই শ্রমই মেয়েটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। একদিন রাতের বেলায় ছেলেকে অনেক কষ্টে ঘুম পাড়ানোর পর জুলি ওয়াশরুমে যায়। সে আয়নার সামনে দাঁড়ায়। নিজের চেহারার দিকে তাকিয়ে জুলি চমকে ওঠে। তার মনে হয় তার শরীরটা আর তার নিজের নেই, এটা যেন বাচ্চার সম্পত্তি হয়ে গেছে। হঠাৎ সে লক্ষ্য করে তার ঘাড়ে ঠিক চুলের নিচটাই অদ্ভুত কিছু একটা। সে হাত দিয়ে স্পর্শ করে দেখে সেখানে চামড়াটা একটু শক্ত হয়ে গেছে, আর সেখান থেকে বের হচ্ছে এক গুচ্ছ অদ্ভুত শক্ত লোম। মানুষের লোম তো এমন হয় না, এটা অনেকটা পশুর লোমের মতো। জুলি অবাক হয়ে যায়। সে ভাবে এটা হয়তো তার স্কিন ইনফেকশন। সে একটা কাঁচি দিয়ে লোমগুলোকে কাটার চেষ্টা করে, কিন্তু মনের ভেতর একটা খচখচানি থেকেই যায়। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে জুলি তার হাজবেন্ড স্টেফেনকে বিষয়টা বলার চেষ্টা করে। জুলি বলে, জানো,
আমার মনে হচ্ছে আমার শরীরে অদ্ভুত কিছু হচ্ছে। স্টেফেন তখন তার ল্যাপটপে মুখ গুজে অফিসের কাজ করছে। সে হয়তো ভাবে তার স্ত্রী হরমোনাল কোনো সমস্যায় ভুগছে বা অতিরিক্ত ক্লান্তির কারণে উল্টোপাল্টা ভাবছে। স্বামীর এই ইগনোর মেয়েটার মনের কষ্টটা বাড়িয়ে দেয়। জুলি চিৎকার করে বলতে চায়, আমি মরে যাচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ না? কিন্তু সে কিছুই বলে না। জুলি শুধু হাসে, একটা শুকনো প্রাণহীন হাসি। স্টেফেন যখন তাকে বলে, তুমি একটু রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে, তখন জুলির মনে হয় সে কি স্টেফেনকে একটা থাপ্পড় মারবে নাকি কামড়ে দেবে। এই যে কামড়ে দেওয়ার চিন্তাটা, এটা কিন্তু জুলির মাথায় আগে আসতো না। স্টেফেন চলে যাওয়ার পর আবার সেই একাকিত্ব। জুলি ছেলেকে নিয়ে একটা লাইব্রেরিতে যায়, যেখানে তার পরিচয় হয় এক বয়স্ক লাইব্রেরিয়ান মহিলা নর্মার সাথে। নর্মাকে দেখেই মনে হয় সে যেন পৃথিবীর সব রহস্য জানে। জুলি যখন বইয়ের তাকগুলোর দিকে তাকিয়েছিল, নর্মা তার হাতে একটা অদ্ভুত বই তুলে দেয়। বইটার নাম এ ফিল্ড গাইড টু ম্যাজিক্যাল উইমেন, অর্থাৎ জাদুকরী নারীদের নির্দেশিকা। বইটা হাতে নিতে জুলির মনে হয় এই বইটা যেন তার জন্যই লেখা হয়েছে। সে পাতা উল্টাতে থাকে, আর তার চোখ আটকে যায় এমন এক মিথ বা পুরাণের গল্পে, যেখানে নারীরা জাদুকরী শক্তিতে পশুতে রূপান্তরিত হয়। কেউ পাখি হতো, কেউ বাঘ, আর কেউ কুকুর। বাড়ি ফিরে জুলি এই বইটাকে গোগ্রাসে পড়তে শুরু করে। বইয়ের পাতায় পাতায় সে নিজের যন্ত্রণা খুঁজে পায়। সেখানে লেখা আছে, যখন একজন নারীর সত্তাকে দমিয়ে রাখা হয়, যখন তাকে চুপ করিয়ে রাখা হয়, তখন তার ভেতরের আদিম সত্তাটা বেরিয়ে আসার পথ খোঁজে। জুলি ভাবতে শুরু করে, তার সাথে কি সেটাই হচ্ছে? তার যে রাগ, যে ক্ষোভ, সেটাই কি তাকে ধীরে ধীরে পশু বানিয়ে দিচ্ছে? এরই মধ্যে তার শারীরিক পরিবর্তনগুলো আরও প্রকট হতে শুরু করে। শুধু ঘাড়ের কাছে লোম নয়, সে খেয়াল করে তার দাঁতগুলো যেন আগের চেয়েও একটু বেশি ধারালো হয়ে গেছে। জিহ্বায় সে এক অদ্ভুত স্বাদ পায়। তার ঘ্রাণ শক্তি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সে রান্নাঘর থেকে বসার ঘরে বসেই বুঝতে পারে ফ্রিজের কোন খাবারটা নষ্ট হয়ে গেছে বা বাইরের ময়লার ডাস্টবিনে কি পচেছে। একদিন দুপুরে লিসকে খাবার দিতে গিয়ে সে এক অদ্ভুত কাণ্ড করে বসে। ছেলের প্লেটে রাখা কাঁচা মাংসের কিমা দেখে তার জিভে পানি চলে আসে। সাধারণ মানুষের কাঁচা মাংস দেখেই ঘৃণা পায়, কিন্তু তার মনে হলো এটাই পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার। জুলি নিজেকে সামলাতে পারে না। সে এক টুকরা কাঁচা মাংস মুখে পুরে দেয়। রক্তের নোনা স্বাদ তার মুখে ছড়িয়ে পড়ে, আর অদ্ভুতভাবে সে এক তৃপ্তি অনুভব করে। এই দৃশ্যটা আপনাকে শিউরে তুলবে। একজন সভ্য শিক্ষিত মানুষ, যে একসময় আর্ট গ্যালারিতে ওয়াইনের গ্লাসে চুমুক দিত, সে আজ রান্নাঘরের মেঝেতে দাঁড়িয়ে কাঁচা মাংস চিবোচ্ছে। এটা কি শুধুই ক্ষুধা নাকি অন্য কিছু? দিন যত এগোতে থাকে, জুলির মধ্যে কুকুরের স্বভাব আরও স্পষ্ট হতে থাকে। জুলি যখন পার্কে যায়, অন্য কুকুরগুলো তাকে দেখে ঘেউ ঘেউ করে না, বরং তারা তাকে নিজেদের দলের একজন মনে করে কাছে এসে বসে। এমনই একদিন লিস পার্কে খেলছিল, আর জুলি ঘাসের উপর শুয়েছিল। হঠাৎ তার মনে হলো 4 হাত পায়ে হাঁটাটাই স্বাভাবিক, 2 পায়ে উঠে দাঁড়ানোটা বড্ড কষ্টের। জুলি কল্পনায় দেখে সে 4 পায়ে দৌড়াচ্ছে, বাতাসে তার চুলগুলো বাড়ি খাচ্ছে। সে সম্পূর্ণ মুক্ত। এই যে স্বাধীনতার স্বাদ, এটা সে মা হওয়ার পর থেকে আর পায়নি। স্টেফেনের সাথে জুলির দূরত্বটা দিন দিন আরও বাড়তে থাকে। স্টেফেন যখন ফোন করে জুলিকে জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো? জুলি উত্তর দেয়, হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু আসলে কিছুই ঠিক নেই। একদিন রাতে স্বামী বাড়ি ফিরে দেখে ঘর দৌড় অগোছালো, সিঙ্কে থালা বাসন জমে আছে, আর তার স্ত্রী সোফায় বসে এক মনে সেই জাদুর বইটা পড়ছে। স্টেফেন একটু বিরক্ত হয়ে বলে, সারাদিন তুমি কি করো যে ঘর একটু গুছিয়ে রাখতে পারো না? এই কথাটা ছিল তীরের মতো, যা সজোরে জুলির বুকে এসে লাগে। জুলি শান্ত গলায় বলে, সে মারা গেছে। স্টেফেন অবাক হয়ে জিজ্ঞাসা করে, কে মারা গেছে? জুলি উত্তর দেয়, যে মেয়েটাকে তুমি বিয়ে করেছিলে, সে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে। এখন যে আছে সে শুধুই এই বাচ্চার মা। স্টেফেন বুঝতে পারে না সে কি বলবে। সে ভাবে জুলি তার সাথে মজা করছে, কিন্তু আমরা জানি এটা কতটা সত্য। এরপর আসে সেই রাত যখন জুলি নিজেকে আর আটকাতে পারে না। মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। বিছানাটা জুলির কাছে খাঁচার মতো মনে হয়। পাশে স্টেফেন ঘুমাচ্ছে নিশ্চিন্তে। তার নাক ডাকার শব্দে জুলির মাথার শিরা দপ দপ করে ওঠে। সে বিছানা থেকে নামে, পা টিপে টিপে বাইরে বেরিয়ে আসে।
জুলি বাড়ির পেছনের বাগানে গিয়ে দাঁড়ায়। চাঁদের আলোয় মাটিতে তার ছায়া পড়ে। সে অনুভব করে তার মেরুদণ্ডে একটা শিহরণ, তার হাতগুলো নিষ্পিস করছে। সে মাটিতে হাঁটু গেড়ে বসে। তারপর ঠিক একটা কুকুরের মতো সে মাটি খুঁড়তে শুরু করে। তার নখগুলো দিয়ে সে মাটি আঁচড়াতে থাকে। তার গলা দিয়ে মানুষের স্বর বের হয় না, বের হয় এক চাপা গর্জন। এই মুহূর্তে সে আর জুলি নয়, সে এক আদিম প্রাণী। জুলি ফিল করে তার শরীরটা হালকা হয়ে যাচ্ছে আর হাড়গুলো নতুন করে সাজছে। জুলির ছায়া আর তার গলার আওয়াজ বুঝিয়ে দেয় রূপান্তর শুরু হয়ে গেছে। পরদিন সকালে জুলি যখন ঘুম থেকে ওঠে, তার সারা গায়ে কাদা, তার নখের ভেতর মাটি, মুখে রক্তের স্বাদ। জুলি বাথরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়ায়। গোসলের পানি যখন তার গা বেয়ে নামছে, সে দেখে পানিটা লালচে হয়ে গেছে। গতরাতে সে কি করেছে? কোনো ছোট প্রাণীকে মেরেছে, নাকি পুরোটাই স্বপ্ন? কিন্তু নখের মাটি আর গায়ে লেগে থাকা লোম তো মিথ্যে হতে পারে না। জুলি ভয় পায়, আবার একই সাথে অদ্ভুত এক এক্সাইটমেন্ট কাজ করছে। দিনের বেলায় জুলি ছেলেকে নিয়ে প্লে গ্রুপে যায়, যাকে তারা বলে বুক বেবিস। সেখানে সব মায়েরা গোল করে বসে বাচ্চাদের ছড়া শোনায়, গানের তালে তালে হাততালি দেয়। আমাদের জুলিও সেখানে বসে, কিন্তু তার মন পড়ে থাকে গতকালের রাতের সেই ঘটনায়। অন্য মায়েদের দিকে তাকিয়ে তার হাসি পায়। এরা কি জানে না তাদের ভেতরেও একটা পশু লুকিয়ে আছে? নাকি এরা সেটাকে মেরেই ফেলেছে? সেখানে জেন নামের এক মায়ের সাথে জুলির কথা হয়। জেন খুব ফিটফাট, সব সময় টিপটপ থাকে। জেন জুলিকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। জুলি মনে মনে ভাবে, আমি যদি এখন তোমাকে কামড়ে দেই তাহলে কেমন হবে? কিন্তু মুখে সে মিষ্টি করে বলে, না না, আমি ঠিক আছি, শুধু বাচ্চার জন্য ঘুম হচ্ছে না। এরই মাঝে এক অদ্ভুত ঘটনা ঘটে। সুপারমার্কেটে বাজার করতে গিয়ে জুলি মাংসের কাউন্টারে গিয়ে দাঁড়ায়। সেখানে থরে থরে সাজানো মাংসের প্যাকেট। জুলির মনে হয় সে যেন প্যাকেটগুলো ছিঁড়ে কাঁচা মাংসই খেতে শুরু করবে। নিজেকে সামলানোর জন্য সে দ্রুত সেখান থেকে সরে আসে, কিন্তু তার শরীরের ভেতরের পশুটা বারবার তাকে উস্কানি দিতে থাকে। জুলি বুঝতে পারে তার সাথে অদ্ভুতুরে কিছু হচ্ছে, আর আশ্চর্যের বিষয় হলো সে এটা আটকাতেই চাইছে না, বরং জুলি এটা উপভোগ করতে শুরু করেছে। কারণ একমাত্র কুকুর হয়েই সে তার স্বামীর অবহেলা, সমাজের চাপ আর মাতৃত্বের শিকল থেকে মুক্তি পাচ্ছে। কিন্তু সমাজ তো আর বন্য পশুদের জায়গা নয়, তাই তাকে আবার সেই ভদ্রতার মুখোশ পরতে হয়। সে তার সেই তথাকথিত মায়ের গ্রুপের সাথে ডিনারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভেবে দেখুন, একজন নারী যে মনে মনে নিজেকে কুকুর ভাবছে, যার নখ দিয়ে মাটি খুঁড়তে ইচ্ছে করছে, সে সেজে গুজে একটা রেস্তোরাঁয় বসে আছে। তার সামনে আছে জেন আর অন্য মায়েরা, যারা তাদের স্বামীদের প্রমোশন আর বাচ্চাদের স্কুল নিয়েই গল্প করছে। আমাদের জুলি সেখানে বসে আছে ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও। সে মেনু কার্ডটার দিকে তাকায়। তার পেটের মধ্যে তখন আগ্নেয়গিরির মতো ক্ষুধা লাগে। তার ইচ্ছে করছে বড় এক টুকরো স্টেক বা বার্গার অর্ডার করতে, যেটা থেকে চর্বি আর মাংসের রস গড়িয়ে গড়িয়ে পড়বে। কিন্তু সমাজ কি বলবে? মায়েরা তো আর রাক্ষসের মতো খায় না। তাই জুলি নিজেকে জোর করে দমিয়ে রাখে। সে অর্ডার করে একটা স্যালাড, শুধুই পাতা আর লতা পাতা। জুলি নিজেকে বোঝাতে চায়, আমি মানুষ, আমি কুকুর নই। কিন্তু শরীর কি আর মিথ্যে কথা শোনে? ওয়েটার যখন সেই সালাডটা তার সামনে এনে রাখে, তার মনে হয় সে বিষ দেখছে। তবুও সে কাঁটা চামচ দিয়ে একগাল পাতা মুখে তুলে চিবোতে থাকে। কিন্তু জুলির গলা দিয়ে এটা নামতেই চায় না। হঠাৎ সবার সামনে সেই ভরা রেস্তোরাঁয় সে বমি করে দেয়। একবার এই পরিস্থিতির কথা চিন্তা করুন। আশেপাশের মানুষ ছি ছি করে ওঠে। জুলির পাশের টেবিলে বসা এক মহিলা ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলে, ইস, কি নোংরা, একটু সামলে রাখতে পারেন না? এই অপমানটার পর জুলি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সেই মহিলার দিকে তাকায়। তার চোখের মনি তখন আর মানুষের মতো নেই, সেখানে জ্বলছে হিংস্র এক পশুর দৃষ্টি। জুলি কোনো কথা বলে না, কোনো ঝগড়াও করে না। সে সোজা সেই মহিলার মুখের দিকে তাকিয়ে নিচু গলায় গর্জন করে ওঠে। এটা কোনো মানুষের রাগের আওয়াজ ছিল না, এটা ছিল এক বুনো কুকুরের সতর্কবার্তা। রেস্তোরাঁর সবাই ভয়ে জমে যায়। পরিবেশটা একেবারে ঠান্ডা। জুলি তখন আর কোনো নিয়মের তোয়াক্কা করে না।
সে পাশের টেবিল থেকে ছো মেরে একটা বার্গার তুলে নেয়। জুলি হা করে একটা আস্ত বার্গার মুখে পুরে চিবোতে চিবোতে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসে। তার হাঁটার ভঙ্গি, তার তাকানো সবকিছুই ছিল এক অদম্য শক্তি। জুলি পালিয়ে যায়, লোকলজ্জার ভয়কে অনেক পিছনে ফেলে। বাড়ি ফিরে জুলি আয়নায় নিজেকে দেখে। তার মুখে তখনও বার্গারের সস আর মাংস লেগে আছে। সে কাঁদে না, বরং সে এক অদ্ভুত স্বাধীনতা ফিল করছে। এতদিন সে যে পারফেক্ট মা হওয়ার অভিনয় করছিল, আজ সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। জুলি বুঝতে পারে তার ভিতরের এই পশুটা তাকে ধ্বংস করছে না, তাকে বাঁচিয়ে রাখছে, তাকে শক্তি দিচ্ছে। তারপর শুরু হয় তার আসল রূপ পরিবর্তন। রাত হয়। স্টেফেন তখন শহরের বাইরে, হয়তো ঘুমিয়ে পড়েছে। জুলির জগৎ সংসারের কোনো খোঁজ খবর নেই। সে বিছানা ছেড়ে উঠে পড়ে। বাইরের জগৎটা তাকে ডাকছে। জুলি দরজা খুলে বেরিয়ে আসে। সে কুকুর হয়ে গেছে। সবকিছু একটু ঝাপসা, কিন্তু মাঝখানের অংশটা খুব পরিষ্কার, ঠিক যেমনটা একটা শিকারী প্রাণী দেখে। সে দৌড়াতে শুরু করে। দুই পায়ে নয়, তার শরীর যেন মাটির সাথে মিশে যেতে চায়। সে অনুভব করে তার চারপাশের অন্য কুকুরদের উপস্থিতি, পাড়ার সেই সব কুকুর যাদের আমরা দূর থেকে দেখি। তারাই আজ জুলির বন্ধু। জুলি তাদের সাথে দৌড়ায়। বাতাসের গন্ধ শোকে, মাটির গন্ধ, ঘাসের স্পর্শ, সবকিছুই তার কাছে নতুন লাগে। এই যে স্বাধীনতা, কারোর কাছে জবাবদিহি করতে হবে না, কারো ডাইপার বদলাতে হবে না, কারোর জন্য রান্না করতে হবে না, এই স্বাধীনতাগুলো জুলিকে মাতাল করে দেয়। জুলি ভুলে যায় তার একঘেয়ে জীবনের কথা। সে ভুলে যায় তার আর্ট ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার দুঃখ। এই মুহূর্তে সে শুধুই একটা প্রাণী, যার একমাত্র কাজ হলো বেঁচে থাকা আর দৌড়ানো। এই দৃশ্যগুলো দেখতে দেখতে আপনার মনে হবে হয়তো আমরা সবাই সভ্যতার খাঁচায় বন্দি এক একটা পশু। শুধু সুযোগের অভাবে আমাদের ভিতরের সত্তাটা বেরিয়ে আসে না। কিন্তু এই বন্য জীবনের একটা ভয়ঙ্কর দিকও আছে। পশুদের জগতে দয়া বা মায়ার কোনো স্থান নেই, আছে শুধু শিকার আর শিকারী। একদিন রাতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। জুলি তখন পুরোপুরি কুকুর হয়ে গেছে। হঠাৎ তার সামনে পড়ে তাদের পোষা বিড়ালটা। সাধারণ সময় হলে সে বিড়ালটাকে আদর করত, কোলে তুলে নিত, কিন্তু এখন সে দেখছে একটা শিকার। তার ভিতরের কুকুরটা তাকে নির্দেশ দেয়, ধরো ওটাকে। পরের দৃশ্যটা ঝাপসা। আমরা ঠিক পরিষ্কার দেখতে পাই না কি ঘটল, শুধু কিছু ধস্তাধস্তি, কিছু গুঙানো, আর তারপর সব চুপ। সকাল হয়, সূর্যের আলো ফোটে। জুলি ঘুমের ভেতর জেগে ওঠে। তার শোবার ঘরে নয়, বাগানের এক কোণে। তার সারা শরীরে ব্যথা, মাথাটা দপদপ করছে। জুলি উঠে বসে, তার হাতে পায়ে কাদা মাখানো। সে নিজের দিকে তাকায়, আর তার বুকের ভেতরটা ধক করে ওঠে। তার নোকের ফাঁকে ওটা কি? রক্ত? জুলি পাগলের মতো চারপাশে তাকাতে থাকে। আর তখনই তার নজর পড়ে বাগানের এক কোণে। সেখানে পড়ে আছে তাদের শখের বিড়ালটা, নিথর, রক্তাক্ত। এই মুহূর্তটা সিনেমার সবচেয়ে কষ্টদায়ক এবং শকিং মুহূর্তগুলোর মধ্যে একটা। জুলি দৌড়ে যায় বিড়ালটার কাছে। সে কি এটা করেছে? সে কি নিজের হাতে, না নিজের থাবায় এই প্রাণীটাকে মেরে ফেলেছে? তার মনে পড়ে না, কিন্তু প্রমাণ তো তার চোখের সামনেই। জুলি ডুকরে ডুকরে কাঁদে। এই কান্নাটা একজন অনুতপ্ত মানুষের। জুলি বুঝতে পারে তার ভিতরের পশুটা তার মানবিকতাকে গিলে খাচ্ছে। সে দ্রুত হাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। বিড়ালটাকে কবর দিতে হবে, ছেলে যেন না দেখে, স্বামী যেন না জানে। জুলি মাটি চাপা দেয়, কিন্তু তার পাপবোধ, সেটা কি মাটি চাপা দেওয়া যায়? দুর্ভাগ্যবশত কিছুই গোপন থাকে না। জুলির ছোট্ট ছেলে লিস, সে তো তার মায়ের ছায়া সঙ্গী। সে হয়তো এটা দেখে ফেলে, অথবা সে তার মায়ের এই পরিবর্তনটা অবচেতন মনেই বুঝতে পারে। ছেলেটা অদ্ভুত আচরণ শুরু করে। লিজ আর মা মা বলে ডাকে না। সেও মায়ের দেখা দেখি চার পায়ে হাঁটা শুরু করে। লিজ খাবার টেবিল থেকে খাবার নিয়ে মেঝেতে বসে খায়। সে মাঝে মধ্যে কুকুরের মতো আওয়াজ করে। ভেবে দেখুন, একটা 2 বছরের বাচ্চা যে কথা বলতে শিখেছিল, কিন্তু সে এখন ঘেউ ঘেউ করছে। জুলি যখন এটা দেখে তার বুকটা ফেটে যায়। সে ভাবে, আমি এটা কি করলাম?
আমার এই রোগ কি আমার ছেলের মধ্যেও ছড়িয়ে দিলাম? কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ছেলেটা এতে খুশি। ছোট্ট লিজ তার মায়ের এই নতুন রূপটায় ভয় পায় না, বরং সে এটাকে একটা খেলা মনে করে। মা আর ছেলে মিলে যেন একটা ছোট্ট দল তৈরি করেছে, যেখানে মানুষ বাবা সম্পূর্ণ বহিরাগত। স্টেফেন যখন সপ্তাহ শেষে বাড়ি ফেরে, সে পুরো বাড়িটা দেখে আঁতকে ওঠে। ঘর দোর অগুছালো, বাগানে গর্ত খোঁড়া, আর তার স্ত্রী আর সন্তানও কেমন বুনো আচরণ করছে। স্টেফেন জিজ্ঞাসা করে, বিড়ালটা কোথায়? জুলি মিথ্যে কথা বলে, সে তোতলায়। সে বলে ও হয়তো পালিয়েছে, কিন্তু স্টেফেন বিশ্বাস করে না। সে বাগানের সেই নতুন খোঁড়া মাটিটায় লক্ষ্য করে। স্টেফেন জুলির দিকে তাকায়। জুলির চোখে স্টেফেন আর সেই পরিচিত প্রেমিকা বা স্ত্রীকে দেখতে পায় না। সে দেখে এক অচেনা নারীকে, যার চুলে জট, যার নখে মাটি, আর যার চোখের নিচে জমে আছে গভীর রহস্য। স্টেফেন ভীষণ রেগে যায়। সে চিৎকার করে বলে, তোমাদের কি হয়েছে? তোমরা কি পাগল হয়ে গেছ? বাড়িটার কি অবস্থা করেছ? এই চিৎকারটা জুলির কানে অন্য ভাষার মতো শোনায়। সে স্বামীর রাগটাকে গুরুত্বই দেয় না। তার মনে হয় এই লোকটা বুঝবে না, এই লোকটা জানে না নিজের অস্তিত্ব মুছে যাওয়ার যন্ত্রণা কতটা তীব্র। স্টেফেনের সাথে ঝগড়াটা চরম পর্যায়ে পৌঁছায়। স্টেফেন অভিযোগ করে, তুমি আর আগের মতো নেই, তুমি পাল্টে গেছ। জুলি এবার ঘুরে দাঁড়ায়। তার গলার স্বর তখন শান্ত, কিন্তু বরফের মতো ঠান্ডা। সে বলে, হ্যাঁ, আমি পাল্টে গেছি, কারণ আমি একা। তুমি যখন বাইরে ক্যারিয়ার গড়তে ব্যস্ত, আমি তখন এখানে ধীরে ধীরে পচে যাচ্ছি। তুমি চাও আমি সেই হাসি খুশি পুতুল বউটা হয়ে থাকি, সেটা আর সম্ভব নয়। সেই আমিটা মরে গেছে। এই ঝগড়ার পর জুলি ছেলেকে নিয়ে পার্কে যায়। তার মাথা কাজ করছে না। সে শুধু একটু শান্তি চায়। পার্কে গিয়ে জুলি বেঞ্চে বসে থাকে, আর লিজ দূরে খেলতে থাকে। জুলির চোখ লেগে আসে, ক্লান্তিতে তার শরীর ভেঙে আসছে। সে একটু জিরিয়ে নেয়। হঠাৎ তার তন্দ্রা ভাঙে। সে ধর্মর করে উঠে বসে। চারপাশটা নিস্তব্ধ। জুলি ছেলের নাম ধরে ডাকে, কোনো উত্তর নেই। জুলি পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে থাকে। দোলনার কাছে, স্লাইডের পেছনে, ঝোপের আড়ালে, কোথাও কেউ নেই। জুলির বুকের ভেতরটা হিম হয়ে আসে। সে কি তার ছেলেটাকে হারিয়ে ফেলল? তার মনে হচ্ছে তার এই পশু হয়ে যাওয়ার শাস্তিস্বরূপ প্রকৃতি তার কাছ থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নিচ্ছে। জুলি চিৎকার করে ডাকে। সে কান্নায় ভেঙে পড়ে। এই মুহূর্তে সে কোনো কুকুর নয়, সে শুধুই একজন মা, যার সন্তান হারিয়ে গেছে। জুলি রাস্তার পথচারীদের থামিয়ে জিজ্ঞাসা করে, আপনারা কি আমার ছোট ছেলেটাকে দেখেছেন? নীল জামা পরা। কেউ দেখেনি। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর সে পার্কের এক কোণায় একটা ঝোপের নিচে লিজকে খুঁজে পায়। ছেলেটা সেখানে গুটিসুটি মেরে বসে আছে, ঠিক যেন একটা ছোট্ট কুকুরছানা। জুলি দৌড়ে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে। সে তাকে চুমুতে ভরিয়ে দেয়। জুলি ভয়ে ভয়ে বলে, আর কখনো না, আমি আর কখনো তোমাকে চোখের আড়াল হতে দিব না। কিন্তু তার মনের ভেতরে একটা ভয় থেকেই যায়। সে কি সত্যিই তার ছেলেকে রক্ষা করতে পারবে, নাকি তার নিজের ভেতরের এই পশুত্ব একদিন তার ছেলেকে গ্রাস করে ফেলবে? বাড়ি ফেরার পর পরিবেশটা আরো থমথমে হয়ে যায়। স্টেফেন এবার আর চুপ করে থাকে না। বিড়ালের মৃত্যুর বিষয়টা সে হয়তো আজ করতে পেরেছে। সে সরাসরি জুলিকে বলে, আমার মনে হয় তোমার সাহায্য দরকার, তুমি সুস্থ নও। এই কথাটা জুলির আত্মসম্মানে লাগে। জুলি মনে মনে ভাবে, আমি অসুস্থ, আমি পাগল, নাকি আমিই একমাত্র সুস্থ মানুষ যে এই দম বন্ধ করা সমাজের নিয়ম মানতে চায় না। জুলি স্টেফেনকে পাল্টা আঘাত করে বলে, আমার সাহায্যের দরকার নেই, আমার দরকার মুক্তি, আমার দরকার একটু শ্বাস নেওয়ার জায়গা। আর তুমি সেই জায়গাটা আমাকে দিতে পারোনি। সেদিন রাতে এক চরম সিদ্ধান্ত নেয় জুলি। সে স্টেফেনকে বলে, আমি এভাবে আর থাকতে পারবো না, আমাদের আলাদা হতে হবে। তুমি চলে যাও, আমাকে আর আমার ছেলেকে একা থাকতে দাও। স্টেফেন জুলির এই কথা শুনে অবাক হয়ে যায়। সে হয়তো ভাবতেও পারেনি যে তার নিরীহ শান্তশিষ্ট বউটা এমন কথা বলতে পারে। কিন্তু জুলির চোখে আগুন জ্বলছে। সে আর সেই বাধ্য বউটা নেই। সে এখন তার নিজের আর তার সন্তানের জন্য এক নতুন জগৎ তৈরি করতে চায়, যেখানে কোনো মিথ্যে অভিনয় নেই, যেখানে সে যখন খুশি কুকুর হতে পারে, আবার যখন খুশি মানুষ। স্টেফেন চলে যায়, বলা ভালো তাকে একরকম জোর করেই তাড়িয়ে দেওয়া হয়। শুরু হয় জুলির একার সংসার, মা আর ছোট্ট ছানার ডেরা। স্টেফেন চলে যাওয়ার পর বাড়িটা কেমন যেন ফাঁকা।
আবার একই সাথে পরিপূর্ণ হয়। জুলি এখন স্বাধীন। সে চাইলেই মাঝরাতে উঠে নাচতে পারে, চাইলেই কাঁচা মাংস খেতে পারে, চাইলেই ক্যানভাসে রং ছিটিয়ে ছবি আঁকতে পারে। জুলির ভিতরের শিল্প সত্তাটা আবারও জেগে উঠতে শুরু করে। সে ক্যানভাসে রং তুলি দিয়ে নয়, হাত দিয়ে, এমনকি দাঁত দিয়ে আঁচড় কেটে ছবি আঁকতে শুরু করে। তার আঁকা ছবিগুলো অদ্ভুত, ভয়ঙ্কর, কিন্তু ভীষণ শক্তিশালী। জুলি মৃত পাখিদের ছবি আঁকে আর নিজের বন্য রূপের ছবি আঁকে। সে বুঝতে পারে কুকুর হওয়াটা কোনো অভিশাপ নয়, এটা একটা শক্তি। এটা তার হারিয়ে যাওয়া সত্তাকে ফিরিয়ে দিচ্ছে। স্টেফেনকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমাদের গল্প এক নতুন মোড় নেয়। এই বিচ্ছেদটা আসলে এক আয়নার মতো কাজ করে। স্টেফেন, যে কিনা ভাবত সংসার সামলানো বা বাচ্চা সামলানো তেমন বড় কোনো কাজ নয়, সে এবার হাড়ে হাড়ে টের পায় স্টিফেন তার ছেলের জন্য খুব যত্ন করে পাস্তা রান্না করছে। সে আশা করছে ছেলে সেটা খেয়ে খুশি হবে, কিন্তু ছেলে, সে তো এখন মায়ের মতো বন্য স্বভাবের হয়ে গেছে। সে এই পাস্তার প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়। স্টেফেনের মুখের উপর স্পষ্ট বিরক্তি দেখিয়ে সে বুঝিয়ে দেয়, তোমার এই মেকি আদর আমার চাই না, আমার মাকে চাই। দৃশ্যটা দেখে হয়তো আপনার হাসি পাবে, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক চরম সত্য। বাচ্চারা মিথ্যে বোঝে না, তারা বোঝে শুধু আন্তরিকতা। মা যখন কুকুরের মতো আচরণ করত, তখন ছেলে তাকে ভালোবেসেছে, কারণ সেখানে কোনো ভান ছিল না। আর বাবা যখন পারফেক্ট বাবা হওয়ার চেষ্টা করছে, তখন সে ব্যর্থ, কারণ তার আত্মার সংযোগটা নেই। অথচ সুন্দর মুহূর্তগুলো তৈরি হয় যখন জুলি ছেলেকে নিয়ে হাইকিংয়ে যায়। তারা জঙ্গলে ঘোরে, দৌড়াদৌড়ি করে। সেখানে মা আর ছেলে দুজনেই মুক্ত। জুলি ছেলেকে শেখায় কিভাবে প্রকৃতির সাথে মিশে যেতে হয়। সে তার নিজের ছোটবেলার কথা মনে করে। জুলির মনে পড়ে তার মাও, অর্থাৎ লিজির দাদিমা, কিভাবে তাকে বনের মধ্যে হাঁটতে হাঁটতে নিচের হতাশাগুলো ঝেড়ে ফেলত। মা বুঝতে পারে যে পশু হয়ে যাওয়া এটা তার একার গল্প নয়, এটা প্রজন্মের পর প্রজন্ম চলে আসা মেয়েদের গল্প। আমাদের দিদা ঠাকুমারা হয়তো জঙ্গলে গিয়ে চিৎকার করতে পারতেন না, কিন্তু তারাও হয়তো রান্নাঘরের কোনায় বসে আঁচলের চোখ মুছতেন, কিন্তু তাদের ভেতরেও এই বন্য সত্তাটা ছিল। আজ জুলি সেই শিকলটা ভাঙছে। সে তার ছেলেকে শেখাচ্ছে আবেগ প্রকাশ করায় কোনো লজ্জা নেই, বুনো হওয়ায় কোনো দোষ নেই। এরপর আসে সেই দিন যেটা জুলির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। জুলির আর্ট এক্সিবিশন বা প্রদর্শনী। সে তার গ্যারেজ বা স্থানীয় কোনো এক জায়গায় তার আঁকা ছবিগুলো প্রদর্শন করার ব্যবস্থা করে। তার বান্ধবী জেন, লিও আর যারা তাকে এতদিন শুধু বুক বেবিজের একজন সাধারণ মা হিসেবে চিনত, তারা আসে। তারা তাদের নিজেদের পোর্ট্রেট বা প্রতিকৃতিগুলো দেখে অবাক হয়ে যায়। জুলি তাদের মুখটা এমনভাবে এঁকেছে যা তারা নিজেরাও আয়নায় দেখেনি। তাদের সেই লুকিয়ে রাখা রাগ, সেই অব্যক্ত যন্ত্রণা সব ফুটে উঠেছে ক্যানভাসে। যেই সমাজ তাদের অদৃশ্য করে রেখেছিল, এই জুলি তাদের আবারও দৃশ্যমান করেছে। তার প্রদর্শনী সফল। লোকেরা তার কাজের প্রশংসা করে। সে আবারও অনুভব করে সে শুধু লিজের মা নয়, সে একজন শিল্পী, সে একজন স্বতন্ত্র মানুষ। আর ঠিক সেই সময় ফিরে আসে তার স্টেফেন। সে প্রদর্শনীতে আসে। ছবিগুলো দেখে সে স্তব্ধ হয়ে যায়। সে হয়তো কোনো দিন তার স্ত্রীর এই গভীরতাটা বোঝার চেষ্টাই করেনি। সে দেখত শুধু ঘর অগোছালো কেন বা খাবার তৈরি হয়নি কেন, কিন্তু আজ সে ক্যানভাসে দেখছে তার স্ত্রীর দগদগে ঘা আর আগ্নেয়গিরির মতো তেজ। সে নিজেকে অপরাধী মনে করে। অনুষ্ঠান শেষে সবাই চলে যায়, কিন্তু স্টেফেন থেকে যায়। সে নিজ হাতে হলরুম পরিষ্কার করতে সাহায্য করে। এই দৃশ্যটা খুব শক্তিশালী। কোনো বড় সংলাপ নেই, কোনো মেলোড্রামা নেই, শুধু একজন পুরুষ যে তার নিজের অহং বা মেইল ইগোকে বিসর্জন দিয়ে মেঝের আবর্জনা পরিষ্কার করছে। স্টেফেন জুলির কাছে আসে। তার চোখ ছলছল করছে। স্টেফেন বলে, আমি দুঃখিত। আমি বুঝতে পারিনি তুমি কতটা কষ্ট পাচ্ছ। আমি ভেবেছিলাম আমি সংসার চালাচ্ছি, তাই আমিই সব। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি যা করছো, যা সহ্য করেছ, তার তুলনায় আমার অবদান কিছুই না। গল্পের শেষ দৃশ্যটা আপনার মন ভালো করে দেবে। আমরা দেখি তারা এক ছোট্ট তাঁবুর মতো ঘর বা বাড়ির ভেতর একটা ছোট্ট জাদুর জগৎ তৈরি করেছে। মা, বাবা আর ছেলে সবাই একসাথে। তাদের মুখে প্রশান্তির হাসি। জুলি আবারও গর্ভবতী। এবার তার কোলে আসে এক ফুটফুটে মেয়ে। পরিবারটা পূর্ণ হয়,
কিন্তু জুলি কি তার সেই কুকুর সত্তাটাকে মেরে ফেলেছে? না, সে এখন ব্যালেন্স করতে শিখেছে। সে জানে কখন তাকে মমতাময়ী মা হতে হবে আর কখন তাকে দাঁত আর নখ বের করে নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে। সে তার মেয়ের দিকে তাকায়, হয়তো মনে মনে ভাবে, মাগো, তোমাকে আমি শেখাবো কিভাবে বাঘিনী হয়ে বেঁচে থাকতে হয়, যাতে তোমাকে কখনো কুকুর হয়ে নিজের অস্তিত্বকে জানান দিতে না হয়। এই মুভিটা শুধু একটা মুভি নয়, এটা আপনার বাড়ির পাশের ফ্ল্যাটের ওই ভাবিটার গল্প। এটা আপনার নিজের মায়ের গল্প, হয়তো বা আপনার স্ত্রীর গল্প। যে মায়েরা হাসি মুখে সব সহ্য করে নেন, তাদের ভেতরেও কোথাও একটা বন্য সত্তা চিৎকার করে কাঁদে। মাঝে মাঝে তাদের একটু শুনুন, তাদের একটু বুঝতে চেষ্টা করুন, তাদের মানুষ হিসেবে বাঁচতে দিন, তাহলে আর তাদের পশু হয়ে উঠতে হবে না। আশা করি আজকের এই অদ্ভুত গল্পটা আপনার হৃদয় স্পর্শ করে গভীরভাবে দাগ কেটেছে। ফিরে আসবো এক অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।